আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। এই বিষয়টায় আমরা আলোচনা করব, সেখানে তিনি কি বলেছেন। তবে সেখানে তিনি অনেক কথা বলেছেন। আমরা সবগুলো বিষয় এখানে আলোচনা করব না, কিছু বিষয় এখানে আলোচনা করব। আপনারা জানেন 5ই আগস্ট 2024 ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে জীবন বাঁচানোর তাগিদে বলেন বা অনেক অঘটনের হাত থেকে দেশকে রক্ষার জন্য বলেন, যে করার জন্য হোক তিনি বাংলাদেশ ত্যাগ করে তিনি কিন্তু ভারতে অবস্থান করেছেন, ভারতের অতিথি হয়ে আছেন। এই যে ভারতের অতিথি হয়ে থাকার পরে তিনি কিন্তু এতদিন মুখ খোলেননি, মিডিয়ার সামনে কথা বলেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া, বড় বড় মিডিয়াতে তিনি কিন্তু কথা বলতেছেন, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা করতেছেন। এই সমস্ত মিডিয়াতে এপি আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, তারপর সে গার্ডিয়ান সহ অন্যান্য মিডিয়াতে হয়তো তিনি এরকম পর্যায়ক্রমে আলোচনা সাক্ষাৎকার দিচ্ছেন। এখন তারই অংশ হিসেবে তিনি সর্বশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, এটা আসলে অত্যন্ত বিরল হিসেবে অনেকে মনে করেন। কেননা এই যে নতিদীর্ঘ যেই সাক্ষাৎকারটা তিনি দিয়েছিলেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এখানে এক মিনিট একটু আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পর্কে বলি। ইন্ডিয়ান এক্সপ্রেস কি আপনি সাধারণ কোনো পত্রিকা হিসেবে বা সাধারণ কোনো মিডিয়া হিসেবে মনে করলে সেটা চলবে না, সেটা আপনার ভুল হবে। কেননা আপনি এই যে এপি, গার্ডিয়ান বা এই যে ইন্ডিপেন্ডেন্ট এরকম বড় বড় পত্রিকাগুলো যেগুলো আছে বা বড় বড় মিডিয়াগুলো আছে, এগুলোর সাথে কিন্তু আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসকে তুলনা করতে হবে। কেননা ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের 25 থেকে 30 কোটি জনসংখ্যা আছে, এই 125 থেকে 30 কোটি জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে যদি আপনি ভারতের পশ্চিমবঙ্গের যেই আনন্দবাজার পত্রিকা আছে এটার সাথে তুলনা করেন, সেটা যেরকম ভুল হবে। আপনি যদি এটাকে বাংলাদেশের যে ডেলি স্টার বলেন বা প্রথম আলো বলেন, এদের সাথে তুলনা করলে তাও ভুল হবে। কেননা বাংলাদেশের প্রথম আলো বলেন, ডেলি স্টার বলেন, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে ভ্যালু নেই, কেউ এগুলো চিনেও না, আর এগুলো কেউ পড়েও না। ভারতের যেই পশ্চিমবঙ্গের যেই আনন্দবাজার পত্রিকা আছে সেটা ইন্ডিয়ার ভিতরে জনপ্রিয়, কিন্তু সেটা ইন্ডিয়ার বাইরে অর্থাৎ পশ্চিমা বিশ্বে এগুলার চল নাই। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসকে আপনার বিশ্বের সকল বড় বড় দেশগুলো বা উন্নত দেশগুলো বা পশ্চিমা দেশগুলো তারা কিন্তু এটাকে ফলো করে। এই যে এপি বলেন, ইন্ডিপেন্ডেন্ট বলেন, এই সমস্ত রাইটার্স বলেন, এই সমস্ত যেই মিডিয়াগুলো আছে এদের যে সমস্ত দর্শক বা যে সমস্ত পাঠক, এই ইন্ডিয়ান এক্সপ্রেসের পাঠকও কিন্তু তারাই। সুতরাং ইন্ডিয়ান এক্সপ্রেসকে ছোটো করে দেখলে হবে না। এই ইন্ডিয়ান এক্সপ্রেসে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই যে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে গৌতম লাহোরি তিনি প্রশ্ন করেছিলেন, তিনি শেখ হাসিনার সাক্ষাৎকারটা নিয়েছিলেন। গৌতম লাহোরি শেখ হাসিনাকে 3 নম্বর যে প্রশ্নটা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই যে জুলাই আন্দোলনের সময় আপনি তো যে ছাত্র হত্যার জন্য আপনি যেহেতু নির্দেশ দিয়েছিলেন বা আপনি নির্দেশ দিয়েছিলেন, এখন এই যে আপনি নির্দেশ দিয়েছিলেন বা আপনার নির্দেশিত এই সমস্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই বিষয়ে আপনি কি বলেন? তখন শেখ হাসিনা কিন্তু যে কথাটা বলেছেন, তিনি নিজেকে ডিফেন্ড করে যেটা বলেছিলেন বা আসলে তার সেই উত্তরটাও আসলে বাস্তবিক হচ্ছে সঠিকই বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের পুলিশ প্রশাসন বা আর্মি এই সমস্ত এগুলা কিন্তু নিজস্ব যে অ্যাক্ট আছে বা আইন আছে, ওই আইন অনুযায়ী বা রুলস রেগুলেশন অনুযায়ী চলে। এখানে রুলস অফ বিজনেসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেননা পুলিশ কিন্তু পুলিশের যে নিজস্ব আইন আছে সেই আইন দ্বারা পরিচালিত হয়। পুলিশের যেই সমস্ত রুলস অফ বিজনেস আছে, রুলস অফ বিজনেসের বাইরে পুলিশ গেলে সেটার জন্য বিচার হয়। এখন এই যে পুলিশ, যেহেতু পুলিশের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়, নিজস্ব আইনের ভিতরে কে কার যে হুকুম মানবে বা কে কার নির্দেশদাতা হবে সেটা কিন্তু উল্লেখ করা আছে। এখন সেই নির্দেশ অমান্য করে যদি পিএম যদি পুলিশকে, তো পুলিশের রুট লেভেলে তো নির্দেশ দেওয়ার কেউ না। যে ইন্টারিমের সময় যেটা বলা হচ্ছে যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ এই জন্য গুলি করছে, কিন্তু এই বিষয়ে অনেক ফুললাফও দেখি ফাঁস হচ্ছে। আসলে এগুলো ভুয়া হিসেবে তিনি বলছেন। এখন তার লজিকটা এখানে আমার কাছে সঠিক মনে হয় বা আমি নিজেও সঠিক বলে মনে করতেছি। কেননা আসলে তো পুলিশের যেই নির্দেশদাতা বা পুলিশের যেই এখানে কার্যক্রম,
সেটা তো পুলিশে আইন দ্বারা পরিচালিত হয়। পুলিশকে রাখা হয়েছে রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেটা দমানোর জন্য বা সেটা নিয়ন্ত্রণ করার জন্য। এখন সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ যদি কোনো নিজে যেই বলে কি নিজের নিরাপত্তা ঝুঁকির ভিতরে ফলে পুলিশ তখন তার আত্মরক্ষার্থে নিজে গুলি চালায়, এরকম বিষয়গুলো আছে। সুতরাং এখানে তো যে একজন পিএম সরাসরি ওই মুহূর্তে যে নির্দেশ দিবে সেই নির্দেশ পুলিশ পালন করবে, এটা তো হওয়ার কথা নয়। সুতরাং শেখ হাসিনার এই কথাটা আমি সঠিক বলেই মনে করি। তারপর তিনি আরও অনেক কথা তার মানে এখানে আলোচনা করেছেন। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে যেই সমস্ত লোকগুলা এখানে আহত বা নিহত হয়েছে এই সমস্ত লোকগুলোর বিষয়ে তিনি কেমন মনে করেন বা কী মনে করেন, এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু তিনি কূটনৈতিক লেভেলের কিন্তু উত্তর দিয়েছিলেন, যেটা তিনি বলেছিলেন যে আসলে যেই সমস্ত লোকগুলা এখানে নিহত হয়েছে, কেউ বলে 700, কেউ বলে 800 জন, কেউ বলে 1400 জন, যেটা বলুক না কেন একটা সংখ্যা ধরে নিলাম। এখন এই যেই যতগুলো মানে যেই সংখ্যক লোক মারা গেছে এই বা ছাত্র আন্দোলনে যে সমস্ত এখানে প্রোটেস্টকারী বলেন বা আন্দোলনকারী বলেন তারা নিহত হয়েছে, এই বিষয়ে শেখ হাসিনা বলেছেন আসলে যারা নিহত বা আহত হয়েছে সবার প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করছেন বা সবার প্রতি তিনি আসলে যেটা কি বলে তার যে তিনি অনুতপ্ত। কিন্তু এটা তো আসলে তার দ্বারা সংগঠিত না। তবে তিনি যেহেতু ক্ষমতায় ছিলেন এটার একটা দোষ তার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু আসলে তিনি তো হুকুমের নির্দেশ না, মানে হুকুমের গোলা মানে না আপনার কি বলেছেন, তিনি তো হুকুমদাতা নন। সুতরাং তার বিচার যেন আইসিটিতে হচ্ছে এটাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। এখানে তিনি যেহেতু যারা আহত বা নিহত তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতি এখানে অনুগ্রহ জানিয়েছেন, তাদের প্রতি যে সহমর্মিতা সেটা তিনি জ্ঞাপন করেছেন। এবং তিনি এখানে বলেছেন যে এই যে আইসিটিতে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হচ্ছে এটা তো আসলে এই যে বাংলাদেশের এই যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার এটাকে তিনি আসলে এখানে রিগ্রেট করছেন, এটা তিনি গ্রহণ করেন না বা করবেন না, এটা তিনি বলেছেন তিনি এখানে আসবেন না। কেননা এখানকার বিচার তো আসলে মানে প্রশ্নবিদ্ধ থাকে। কেননা এই বিচারটা আপনি দেখেন, যদি যেহেতু মানবতা বিরোধী অপরাধের বিচার সেহেতু এটা তো আন্তর্জাতিক আদালতে হতে পারে, যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের অধীনে যেটা আছে। কেননা যে জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র নিহত হয়েছে বা আহত হয়েছে এগুলোর তদন্ত প্রতিবেদন কিন্তু জাতিসংঘের কাছে আছে। সুতরাং এই মামলাটা কিন্তু জাতিসংঘের অধীনে কিন্তু বিচার হইতে পারে। সুতরাং সেই জাতিসংঘের অধীনে আইসিটিতে যদি বিচার হয় তাহলে তো এটা আসলে কারোর কাছে কোনো প্রশ্ন থাকে না বা এটা নিয়ে কোনো আপনার কারো মনে সন্দেহ থাকে না। কেননা জাতিসংঘের অধীনে যে আন্তর্জাতিক আদালতের বিচার এটা সর্বাধিক গ্রহণযোগ্য বিচার। সুতরাং সেখানে না গিয়ে তারা এখানে যে বিচার করতেছে কেন, শেখ হাসিনা এই বিষয়টা প্রশ্ন তুলছেন। শেখ হাসিনা এখানে বলা হচ্ছে যে এক প্রকার চ্যালেঞ্জ জানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আসলে আপনার যদি এরকম কনফিডেন্স থাকে, আপনার কাছে এরকম এভিডেন্স থাকে, তাহলে ওই সমস্ত এভিডেন্স দিয়ে আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান, সেখানে গিয়ে এটার বিচার করেন, এটার অভিযোগ দাখিল করেন। কেননা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও তো আপনার কাছে আছে, সে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যেটা আছে সেটাও তো আপনার মতামতের সাথে কিন্তু একমত। সুতরাং আপনি সেখানে যান, সেখানে গিয়ে বিচার করেন। আসলে এই চ্যালেঞ্জটা কিন্তু সাধারণভাবে মানে সাহসের তারিফ করতে হয় শেখ হাসিনার। কেননা এরকম সাহস কিন্তু আসলে কেউ সহসা দেখাইতে পারে বলে আমি মনে করি না। এখন আসলে এটাও কিন্তু যৌক্তিক, মানে বিষয়টা কিন্তু যৌক্তিক যে হ্যাঁ, এখানে বাংলাদেশের যে আদালতে বিচার হচ্ছে এটার বিষয়ে যারা বিএনপি করে বা জামাত করে বা XYZ পক্ষ করে তারা বলবে এটা সঠিক, ঠিক আছে হাততালি। হ্যাঁ, আবার যারা এখানে আওয়ামী লীগপন্থী আছে বা জাতীয় পার্টিপন্থী আছে বা আওয়ামী লীগকে সমর্থন করে এরকম পন্থী আছে, তারা বলবে না এই বিচার ঠিক হয়নি। অর্থাৎ বা একই দেশের বিচার মানে একই দেশের জনগণ দুইটা ভাগ হবে। কিন্তু এই বিচারটা যখন ওই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হবে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে সকল পক্ষ অর্থাৎ দেশের সকল জনগণকে এটা মেনে নিতে হবে যে হ্যাঁ এখানকার বিচার সঠিক, এখানে দেশের সরকার কোনো বিচার প্রভাবিত করতে পারেনি, সুতরাং এই বিচার গ্রহণযোগ্য এবং এই বিচার আন্তর্জাতিক মানদণ্ডে এটা কিন্তু সঠিক থাকবে। এই বিচার নিয়ে কারো আন্তর্জাতিকভাবে কেউ প্রশ্ন তুলতে পারবে না। কেননা এই যে
মানবতা বিরোধী অপরাধের জন্য কিন্তু এই যে নেতানিয়াহুর কিন্তু এখানে গ্রেপ্তারি পরোয়ানা আছে, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। সুতরাং এই যে যুগোস্লাভিয়া, হার্জেগোভিনা এই সমস্ত দেশগুলোর কিন্তু যে মানবতা বিরোধী অপরাধ যারা করছেন তাদের বিচার কিন্তু এখানে হয়েছে। সুতরাং শেখ হাসিনার বিচারও সেখানে হোক, শেখ হাসিনা কিন্তু এটাই চাচ্ছে। এখন যদি সেটা না করে দেশের ভিতরে বিচার করে, এই বিচারে তিনি আসবেন না, এখানে হাজিরা দিবেন না, এরকম তিনি বলেছেন। এখন এখানে কিন্তু শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে চ্যালেঞ্জে জানিয়েছেন যে এই বিচারের বিষয়ে আসলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কি তাকে এই বিচারটা আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে নেবেন কিনা, নাকি এই যে তাইজুল ইসলামের যেই বাংলাদেশের ভিতরে মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে হচ্ছে সেখানে হবে, সেটাই হয়তো দেখার বিষয়। আর এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার এই যে কূটনৈতিক রচিত কথাবার্তা, এটা আসলে ইতিবাচক হিসেবে দেখা যায়। কেননা এই যে শেখ হাসিনার যে সমস্ত কথাবার্তাগুলো আমরা ইতিপূর্বে দেখেছি, যে সেই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু তিনি সবসময় একটা প্রতিশোধ পরায়ণ থাকতেন। তিনি বলতেন যে হ্যাঁ আমি আসতেছি, আমি এগুলোর বিচার করব, তালিকা করতেছি, ইত্যাদি ইত্যাদি একটা হুমকি দামকির ভিতরে থাকতেন, মানে দিতেন। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি যখন কথা বলতেন, তিনি তাকে এই যে পদ্মা সেতুতে থেকে ধাক্কা দিয়া মানে পদ্মা নদীতে ফালাইয়া দিবেন, সেখানে চুবাবেন, তারপর সে ইউনূস সুদখোর, এরকম কথাবার্তা কিন্তু তিনি বলতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে বিভিন্ন মিডিয়াতে আমরা যে সমস্ত মানে আন্তর্জাতিক মিডিয়াতে তার যে সমস্ত সাক্ষাৎকারগুলো দেখতেছি, বা এই যে সর্বশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসে তার সাক্ষাৎকার, সেখানে কিন্তু তিনি আসলে এই মানে বাজে কথনগুলা এড়িয়ে, অর্থাৎ কূটনৈতিক চ্যানেলের যে সমস্ত কথাবার্তাগুলো আছে ওই সমস্ত কথাবার্তাগুলোই তিনি বলতেছেন। এখন এই জন্য হয়তো তাকে তার যে সমস্ত টিম বা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা হয়তো পরামর্শ দিচ্ছে এই মুহূর্তে এখন মানে কারোর বিরুদ্ধে উল্টাপাল্টা না বলে, মূলত এই জন্য সবার সাথে বা সবাইকে জনগণকে পাশে লাগবে, এই জন্য জনগণকে তার পাশে নেওয়ার জন্য তার সঠিক মানে যে সমস্ত কূটনৈতিক চ্যানেলের কথাবার্তা আছে ওগুলো বলাই উচিত বলে মনে করেন। কেননা আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময় শেখ হাসিনা কিন্তু এই যে এতদিন যে ডিপ স্টেটের বিষয়ে কথা বলতেন বা আমেরিকার চক্রান্তে তার যে পতন হয়েছে, এই সমস্ত কথাবার্তাগুলো ইদানিং বলেন না। কেননা তাকে প্রত্যাবর্তন করতে হলে বা তাকে এখান থেকে উঠে আসতে হলে এই যে আমেরিকা বলেন বা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো বলেন, তাদের সহায়তা কিন্তু দরকার হবে। আর ভারতের সহায়তা তো অবশ্যই তার দরকার হবে, আর ভারত সে সহযোগিতা করতেছে, সেটা আমরা বা আপনারা ইতিমধ্যে দেখতেছেন। এখন যেটাই হোক না কেন, এই যে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে তার যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারটা খুবই ইতিবাচক হিসেবে আমি দেখি। এখানে তিনি যে সমস্ত চাতুর্যপূর্ণ কথাবার্তা বলছেন, এটাও আসলে প্রশংসার দাবি রাখে। এখন এই যে আমরা যখন দেখি যে এই যে জামাত ক্ষমতা যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করে, তার জন্য এই যে আমেরিকা আপনার কী বলে যে তুরস্কে যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, আবার এই যে কী বলে যে মামুনুল হকের যে দল কি যেন আপনার খিলাফতে মজলিস, তারা এই যে সাম্প্রতিক সময় আফগানিস্তান সফর করে আসলেন। তারপর বিএনপি আমরা দেখতেছি ক্ষণে এই যে লন্ডনে, ক্ষণে অমুক জায়গায়, ক্ষণে অমুক জায়গায় এই যে দৌড়াদৌড়ি করতেছে। আর শেখ হাসিনাও বসেনি, তারাও কূটনৈতিক লেভেলে আগাচ্ছে এবং দেশের জনগণকে তাদের পাশে নিতে চাচ্ছে। তারই অংশ হিসেবে হয়তোবা এই যে তারা এই 13 তারিখে যেই সমস্ত তাদের যেই ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছেন, সেটা হয়তো দিয়ে সরকারকে এখানে টেস্ট করতে চাচ্ছেন যে সরকার কী ধরনের ভূমিকা নেয়। তবে সরকার এখানে কয়েকটা বিষয় এখানে চিন্তা ভাবনা করবে, আওয়ামী লীগকে ঠেকাবে। কেননা এখানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এক তো বেশি শক্তি প্রয়োগ করতে পারবে না, তাহলে আন্তর্জাতিক লেভেলে যে মানবাধিকার বিষয়ক যে সমস্ত তার বিরুদ্ধে বদনামগুলো আছে সেগুলো সত্যি হবে। আবার তিনি যদি একদম ছেড়ে দেন, অর্থাৎ আওয়ামী লীগ যদি বেশি জনসমর্থন দেখাইতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে এখানে কী বলে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কেননা তিনি এতদিন বলছিলেন যে আওয়ামী লীগের জনসংখ্যা নাই, সমর্থন নাই, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে কিন্তু উভয় সংকটে। আবার এই যে আওয়ামী লীগ যদি এখানে সফল হয়ে বড় ধরনের যদি কোনো পরিকল্পনা নেয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন দেখা যাবে যে এই যে বিএনপি, এনসিপি, জামাত এদেরকে ডেকে ঐক্য গঠন করতে চাইবে। অথচ এই যে জাতীয় ঐক্যের নামে যেই
অনৈক্য সৃষ্টি করে গেছেন। এই যে আলী রিয়াজ তিনি এখন আমেরিকা পালিয়ে গেছেন বলা হচ্ছে, তিনি চলে গেছেন। কিন্তু এই যে দেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য কিন্তু চলমান রয়েছে। এই অনেকের বিষয়ে সরকার কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকার রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে আসতে বলতেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে আলাপ আলোচনা করতে পারতেছে না বা করে না। জামাত বিএনপিকে আলোচনার জন্য আহ্বান জানালো, বিএনপি এখানে সাড়া দিচ্ছে না। এখন বিএনপি চাচ্ছে যে জামাত এখানে রেফারির ভূমিকায় থেকে তারা কেন জামাতের মানে বিএনপিকে আলোচনার জন্য ডাকবে? এখানে রেফারির ভূমিকায় সরকারকে যেতে হবে, ইন্টেরিয়ামকে যেতে হবে। ইন্টেরিয়াম যদি রেফারির ভূমিকা হইয়া গিয়ে এখানে বিএনপিকে ডাকে, তখন হয়তো বিএনপি আলোচনায় আসবে। তবে যা এখানে ইন্টেরিয়াম এই মুহূর্তে ডাকবে না, কেননা তারা এখানে অপেক্ষা করবে যেন আওয়ামী লীগ কীরকম মানে প্রতিক্রিয়া দেখায়, ওই প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য তারা হয়তো এই যে দলগুলোকে ডেকে ঐক্যের নামে মূলত আওয়ামী লীগকে ঠেকানোর প্ল্যান করবে। এখন এইভাবে ঐক্যের নামে আওয়ামী লীগকে ঠেকিয়ে আসলে কতদিন রাখতে পারবে বা কতদিন এখানে টিকতে পারবে সেটাই দেখার বিষয়। কেননা আপনারা জানেন যে ইন্টেরিয়ামের প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা এখন ক্রমান্বয়ে কিন্তু উঠে গেছে। এক বছরের ভিতরে কিন্তু এই যে মানুষ কিন্তু এখন অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ ভালো ছিল বা এই যে আগেই ভালো ছিলাম, এরকম কথা কিন্তু চাউর হচ্ছে। এখন এই বিষয়টা কিন্তু আপনি ফেলে দিলে হবে না, এটা কিন্তু মানুষের ভিতর থেকে উপলব্ধি। আপনি জানেন এই যে বর্তমানে আওয়ামী লীগের যতটুকু জনপ্রিয়তা কিন্তু আছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু জনপ্রিয়তাটা বাড়ছে। কিন্তু এতটুকু জনপ্রিয়তা যদি আওয়ামী লীগের এই পতনের আগে থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকার তখনও পতন হইতো না বলে আমি মনে করি। সুতরাং আওয়ামী লীগ যত ভালো কাজ করছে বা দেশের জন্য যতটুকু কাজ করছে, এই কাজটুকু মানুষের চোখের আড়াল হয়ে গেছিলো, কেননা আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়। সুতরাং একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তাদের ভুল ত্রুটিগুলো বেশি থাকে, আওয়ামী লীগও কিন্তু তার মধ্যে নয়। সুতরাং এই যে আওয়ামী লীগের এই সমস্ত ভুল ত্রুটি, এটা আসলে আওয়ামী লীগ কতটা এখানে কী বলে যে শুধরে, এই ভুল ত্রুটি শুধরে কতটা মানুষের সাথে মিশে মানুষের মন জয় করে তারা এগোতে পারবে, সেটা এখন দেখার বিষয়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে শেখ হাসিনার যে চ্যালেঞ্জ, যে বিচারের বিষয়, এটা কি তিনি এখন অ্যাকসেপ্ট করে আইসিটিতে নিয়ে যাবেন কিনা, সেটা এখন আমাদের দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। একটা কথা বলি, আমরা কিন্তু আমাদের এই আলোচনাগুলো আমাদের মতো করে একটা মানে টপিকস নিয়ে ওই বিষয়ে আলোচনা করতে চেষ্টা করি। এই আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু কারো কোনো পক্ষ হই না, আমরা নিরপেক্ষভাবে এই সমস্ত ভিডিওগুলো বিশ্লেষণ করতে চেষ্টা করি, টপিকসগুলো বিশ্লেষণ করি। এই ক্ষেত্রে দেখা যায় হয়তো আপনার পছন্দের কারো বিপক্ষে যায়, আবার হয়তো আপনার বিপক্ষের কারো পক্ষে যায়। সুতরাং এই যে যেটা হোক পক্ষে বা বিপক্ষে, এটা আসলে আমরা আমাদের আলোচনার দায়িত্বেই কিন্তু আমরা যাচ্ছি। সুতরাং এখানে আপনি এটাকে সাধারণ বিশ্লেষণ হিসেবে মনে করবেন, এটা যে আমাদের কথাগুলা যে সত্যিকারই 100% বাস্তবায়ন হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আবার যেন এই বিষয়গুলো সব মিথ্যা, তাও না। হ্যাঁ, এখানে আমরা হয়তো রং কষলাকে দু একটা কথা বলি, যেটা আমরা ওই আলোচনার সুবিধার্থে বা আলোচনাকে প্রাণ দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলি। সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা উপভোগ করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।